ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাস 6-এর অধ্যায় 1 কোষে দেখি 1.2-এর যে লসাগু ও গসাগুর অঙ্কগুলি আছে, তাদের মধ্যে যেগুলি সে ভাষার অঙ্ক, অর্থাৎ আমরা যেগুলিকে বলি লেখা অঙ্ক। এটা আমরা জানি যে প্রথম থেকেই আমরা বলি লেখা অঙ্ক মানেই একটু জটিল ব্যাপার, কিন্তু মোটেও তা নয়। সেই লেখা অঙ্কগুলি আজকে সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে কিভাবে সমাধান করবে সেগুলি আজকে দেখাবো। এই কোষে দেখি 1.2-এর আজকে 12 দাগ থেকে যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখো 12 দাগের অঙ্ক, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। এই যে এখানে একটা ভাষা বলা আছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা, কমপক্ষে, এইসব ভাষা থাকলেই আমরা জানি সেক্ষেত্রে লসাগু করতে হয়। এখানে যেহেতু বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 দিয়ে বিভাজ্য, 24 দিয়ে বিভাজ্য, 42 দিয়েও বিভাজ্য হবে, তাহলে 18, 24 ও 42-এর লসাগু করলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হবে নির্ণেয় সংখ্যা, যেটি 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে প্রথমেই 18, 24 এবং 42-এর লসাগু করতে হবে। তাহলে দেখো 18, 24 ও 42-এর লসাগু করতে গেলে প্রথমে 2 দিয়ে দিলাম, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 21। এবার 3 দিয়ে দিলাম, 3 দিলে কি আসবে, 3 3-কে 9, 3 4-এ 12, 3 7-এ 21। তাহলে 3 4 7, এবার কিন্তু আর কোনো সংখ্যা দেওয়া যায় না, অতএব 18, 24, 42 এর লসাগু সমান 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72, তাহলে পেয়ে গেলাম 72 গুণিত 7। এটা গুণ করে দিলে 7 দুগুণে 14, হাতে 1, 7 7 49, হাতের 1-এ 50, তাহলে 504। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 504। খুবই সহজ। তারপর দেখো 13 দাগে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ এমন একটি সংখ্যা খুঁজতে হবে যেই সংখ্যাটি দিয়ে 45-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, আবার 60-কে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, সেই একটি সংখ্যায়, অর্থাৎ সেই সংখ্যাটি দিয়ে 45 বিভাজ্য, আবার সেই সংখ্যাটি দিয়ে 60ও বিভাজ্য। তাহলে সেই রকম একটি সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ এদের দুজনকেই সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, যে বলা আছে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজি, সেই জন্য এখানে কি করতে হবে, গসাগু। তাহলে 45 60-এর ভাগ পদ্ধতিতে গসাগু করি। 60, 1 দিলাম, 45, বিয়োগ করলে
5 হাতে 1, 4 একে 5 একে 6, 45 এখানে নামিয়ে দিলাম, 3 15 45। এটা ভাগ পদ্ধতি, গসাগু হলো। গসাগু কত পেলাম? দেখো 15 পেয়েছি। তাহলে 15 দিয়ে 45কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আবার 60কেও যদি ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান কত পেয়ে গেলাম? 15। ঠিক আছে। তারপর দেখো 14 দাগের অঙ্ক। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। তাহলে লসাগু 252, গসাগু 6, সংখ্যা দুটির গুণফল কত তাই হিসাব করি। আমরা একটি সূত্র জানি যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ সংখ্যা দুটি গুণ করলে যে গুণফল হয় তাদের লসাগু এবং গসাগু গুণ করলে গুণফল একই হবে। তাহলে এখানে সংখ্যা দুটি দেওয়া নেই, কিন্তু তাদের লসাগু এবং গসাগু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তাহলে তাদের লসাগু গসাগু গুণ করে যে গুণফলটি পাবো সংখ্যা দুটির গুণফল কিন্তু একই হবে। তাহলে এখানে প্রথমে আমরা সূত্রটি লিখব যে আমরা জানি, কি জানি, যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যার বেশি 3টি বা 4টি সংখ্যা হলে সেটি কিন্তু সবসময় সম্ভব নাও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে, আবার কোনো ক্ষেত্রে নাও হতে পারে। তাই আমাদেরকে সূত্রটি বলার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে দুটি সংখ্যার অবশ্যই কথাটি লিখতেই হবে, কারণ দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সবসময় তাদের সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এখানে লসাগু দেওয়া আছে সমান 252, গসাগু দেওয়া আছে 6। অতএব লসাগু গুণিত গসাগু সমান কত পেয়ে যাব? 252 গুণিত 6, 6 দুগুণে 12, 5 6 30 একে 31, 6 দুগুণে 12, 3 15। তাহলে লসাগু গুণিত গসাগু পেয়ে গেলাম 1512। অতএব সংখ্যা দুটির গুণফল সমান কত হবে? একই হবে, অর্থাৎ 1512। যেহেতু আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে খুব সহজেই পেয়ে গেলাম যে সংখ্যা দুটির গুণফল লসাগু গুণিত গসাগু যা হবে গুণফল কিন্তু একই আসবে। ঠিক আছে। তারপর দেখো 15 দাগের অঙ্ক। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসেব করি। তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দেওয়া আছে 8 280। তাহলে গসাগু গুণিত লসাগু আমরা নির্ণয় করে ফেলব। আবার গসাগু গুণিত লসাগু সমান আমরা জানি সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফল যেইটি পেয়েছি সেইটি সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। এবার একটি সংখ্যা 56 দেওয়া আছে, তাহলে আবার তাদের গুণফল জেনে গেছি। দুটি সংখ্যার গুণফল জানি, তাদের মধ্যে যদি একটি সংখ্যা জানা থাকে অপর সংখ্যাটি কিভাবে পাবো? গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে একটি সংখ্যা আছে 56, 56 দিয়ে গুণফলটিকে ভাগ করলে আমরা আরেকটি সংখ্যা পেয়ে যাব। দেখো এবার কিভাবে সহজে হিসাবটি করে নিচ্ছি। সংখ্যা দুটির গসাগু সমান 8, লসাগু সমান 280। অতএব গসাগু গুণিত লসাগু সমান 8 গুণিত 280। আমরা জানি যে সূত্রটা আমরা এক্ষুনি দেখলাম যে দুটি সংখ্যার
গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখানে তাহলে গসাগু গুণিত লসাগু পেয়েছি 8 গুণিত 280, অতএব সংখ্যা দুটির গুণফল সমান 8 গুণিত 280। এবার একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা সমান 56, অতএব অপর সংখ্যাটি সমান সংখ্যা দুটির গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে 8 গুণিত 280 ভাজিত 56, ভাগ করলে 8 সাথে 56, 4 সাথে 28 সমান 40, অতএব অপর সংখ্যাটি সমান পেয়ে গেলাম খুব সহজেই 40। ঠিক আছে, তারপর 16 দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, সংখ্যা দুটি কীরকম হতে পারে? আমরা জানি যে কোনো দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে এখন আমরা যদি বলি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, তাহলে যে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যা যদি লিখে দিই, তাদের গসাগু সবসময় 1 হবে। তাহলে এখানে যে বলেছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখতে হবে, সেই সংখ্যা দুটি কোনো নির্দিষ্ট দুটি সংখ্যা নয়, অসংখ্য সংখ্যা জোড়া হতে পারে। অর্থাৎ যে সংখ্যাগুলির গসাগু 1, অর্থাৎ দুটি সংখ্যার গসাগু 1, তারা হতে পারে। যেমন 8 এবং 9, 8 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, 9 যৌগিক সংখ্যা, কিন্তু 8 এবং 9-এর গসাগু 1, তাই 8 এবং 9কে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে যেটি বলেছে দুটি সংখ্যার গসাগু 1, আমরা এখানে দুটি সংখ্যা 8 9 লিখতে পারি, 9 10 লিখতে পারি, 10 11 লিখতে পারি। ক্রমিক যে কোনো দুটি সংখ্যা যদি লিখে দিই, তাদের গসাগু সবসময় 1 হবে। ঠিক আছে, তাহলে যে কোনো দুটি ক্রমিক সংখ্যা লিখে দিলেই তাদের গসাগু 1 হয়ে যাবে। তাহলে দুটি সংখ্যার গসাগু সমান 1, সংখ্যা দুটি হলো, এখানে আমি 8 এবং 9 লিখে দিলাম। ঠিক আছে, আরও অনেক সংখ্যা লেখা যেতেই পারে। তারপর দেখো 17 দাগের অঙ্ক, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? এই যেখানে ভাষাটি বলা আছে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে, এইখান থেকে আমরা বুঝে নেব যে অঙ্কটি গসাগু করতে হবে। তাহলে 48 এবং 64-র গসাগু করলে আমরা পেয়ে যাব যে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে 48 এবং 64-র গসাগু করি। প্রথমে 48 64 ভাগ পদ্ধতি করব। 48 1 দিলাম, 48, 8 6 14, 4 একে 5, একে 6, 48 এখানে আবার নামিয়ে দিলাম, 3 × 48, তাহলে গসাগু হয়ে গেল 16। অতএব 48 ও 64 এর গসাগু সমান 16। এবার পেয়ে গেলাম 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে, তাহলে সবচেয়ে বেশি, অতএব সবচেয়ে বেশি 16 জনের মধ্যে
সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, তারপর দেখো 18 দাগের অঙ্ক। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। অর্থাৎ 8 জন করে নিয়ে দল করবে কিংবা 10 জন করে নিয়ে দল করবে। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। এই যে কথা লেখা আছে কমপক্ষে কতজন, কমপক্ষে কতজন বা সবচেয়ে কম, এই যে কথাটা থাকলেই আমরা জানি লসাগু করতে হয়। তাহলে এখানে 8 জন এবং 10 জন অর্থাৎ 8 এবং 10-এর লসাগু করলে পেয়ে যাব কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে 8 10, প্রথমে 2 দিলাম, লসাগু করছি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 10 এর লসাগু। কারণ এখানে 4 এবং 5 আর কিন্তু করা যাচ্ছে না। 2 গুণিত 4 গুণিত 5, 4 দুগুণে 8, 5-এ 40। তাহলে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো 19 দাগের অঙ্ক। যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। এতে তাহলে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে, সেই যে চারাগুলি আছে মোট, সেখানে বলেছে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে লিখি। এই যে কমপক্ষে কথা থাকলেই আমরা জানি যে লসাগু করতে হয়। তাহলে এখানে 20, 24 এবং 30-এর লসাগু করব, কারণ 20টি বা 24টি বা 30টি সারিতে লাগানো হয়েছিল। 20, 24 এবং 30-এর লসাগু করলে প্রথমে 2 দিলাম, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এবার আবার 2 দিলাম, কারণ এই দুটো হবে, এটা কিন্তু হবে না। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15 থেকে গেল। এবার 3 দিলাম, 5 থাকলো, 3 দুগুণে 6, 3 5-এ 15। এবার এই 5 করা যাবে, তাই 5 দিলাম, 1 2 থেকে গেল 1। 20, 24 ও 30 এর তাহলে লসাগু কত পেয়ে গেলাম, সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1 গুণিত 2, একটা 1 নিলাম। তাহলে কত আসলো, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 কে 60, 60 দুগুণে 120। তাহলে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। অতএব কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। ঠিক আছে, সহজই হয়ে গেল অঙ্কটি। তারপর দেখো 20 দাগের অঙ্কটি। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। এখানেও ঠিক আগের মতোই এই যে কথাটি আছে কমপক্ষে কত পথ গেলে, তাহলে আমরা এখানে কি করব, সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, এই দুটির লসাগু করব। এবার এখানে একটি কথা মনে রাখতে হবে, যদি এখানে
এটি ডেসিমিটারে থাকতো, এটি মিটারে থাকতো, বা এটি ডেসিমিটার এটি সেন্টিমিটার, তখন আমাদেরকে প্রথমেই একই এককে করে নিতে হতো। এবার যদি দশমিক থাকতো, দশমিকটাকে পূর্ণ সংখ্যায় চলে আসতো বা করে নিতে হতো, বা ভগ্নাংশ করতাম। তাহলে এখানে মিটার ডেসিমিটার, ডেসিমিটার সেন্টিমিটার যদি থাকে, তাদেরকে একই এককে করে তারপর আমরা লসাগুটি করব। এখানে কিন্তু ডেসিমিটারই আছে দুটি, সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। তাহলে 14 এবং 35-এর লসাগু করব। 14 এবং 35-এর লসাগু করলে প্রথমে 7 দিয়ে দিলাম, 7 দুগুণে 14, 5 7 35, 14 35 এর লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 5, 7 দুগুণে 14, 5 14 70। যেহেতু 14 35 ডেসিমিটার ছিল, তাহলে 70 ডেসিমিটার। অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, কিন্তু এককটি লক্ষ্য রাখতে হবে যে একই একক আছে কি আলাদা একক আছে, তাহলে অঙ্কটির জটিলতা কেটে যাবে এবং খুব সহজেই সমাধান করা যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।